আমার নাম অনন্যা। আমার জীবনের সবচাইতে বিশেষ রাত ফুলশয্যা রাতেই আমার স্বামী আমাকে বিষ পান করে পৃথিবী থেকে সরিয়ে দেবার চক্রান্ত করেছিল। ছোটবেলা থেকে আমি সীমাহীন দুঃখ আর কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছিলাম। এরপর আমার বিয়ের প্রথম রাতেই আমার সাথে এমন এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল যে ফুলশয্যার বিছানা ছেড়ে আমাকে হাসপাতালের বিছানায় আশ্রয় নিতে হয়েছিল। শৈশব থেকে আজ পর্যন্ত আমি জানতে পারিনি যে আমার জন্মদাতা পিতা কে, কারণ আমি আমার মাসির কাছেই মানুষ হয়েছি। তিনি আমার নিজের মাসি ছিলেন না। আসলে আমার মা যখন হাসপাতালে ভর্তি ছিলেন তখন আমার বাবা নাকি হাসপাতালের আয়া ও নার্সদের বলেছিলেন যে তিনি তার পরিবারকে নিয়ে আসার জন্য বাড়ি যাচ্ছেন। এরপর তিনি আমার মাকে হাসপাতালে একা ফেলে রেখে আর কোনোদিন ফিরে আসেননি। আমার জন্মের সময় মায়ের নাকে এক বিরাট অস্ত্রোপচার হয়েছিল। তারপরেই আমার জন্ম হয়। আমার জন্মের পর মাও আমাকে এই পৃথিবীতে একলা ফেলে রেখে চিরদিনের জন্য চলে গিয়েছিলেন। আমার বাবা কেন এমন করেছিলেন সেই রহস্য আমি আজও উন্মোচন করতে পারিনি। কেন আমার বাবা আমাকে আর আমার অসুস্থ মাকে হাসপাতালে একা ফেলে রেখে আর কোনোদিন ফিরে আসেননি তা আজও অজানা। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ আরতি মাসিকে আমার ভরণপোষণের দায়িত্ব নিতে অনুরোধ করেছিল। হাসপাতালের তরফ থেকে বলা হয়েছিল যে যতদিন আমি বড় হচ্ছি আমার সমস্ত খরচ আরতি মাসিকে দেওয়া হবে। যদিও আরতি মাসির আমাকে লালন পালন করার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, কারণ তিনি আগে থেকেই ২ মেয়ের জননী ছিলেন। তার উপর আরতি মাসির স্বামী কোনো কাজ করতেন না, সারাদিন মদ্যপান করে বাড়িতেই পড়ে থাকতেন। আরতি মাসে তো শুধু নামেই তার অর্ধাঙ্গিনী ছিলেন। দেখতে দেখতে আমরা বড় হয়ে উঠলাম। মাসির ২ মেয়ে তো আমার চেয়ে বয়সে বড় ছিল, আমি তাদের থেকে ছোট ছিলাম। এরপর মাসি আবার একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। এভাবেই আমরা ৫ ভাইবোন হয়ে গেলাম। ধীরে ধীরে যখন আমরা বড় হয়ে উঠলাম তখন মাসির ২ বড় মেয়ে ছোটখাটো সংস্থায় চাকরি নিল। তারা যা উপার্জন করত তাতে আমাদের সংসার বেশ ভালোভাবেই চলে যেত। এদিকে আমার মাসের স্বামীর একদিন হঠাৎ করে জীবনাশান ঘটে, কারণ তিনি এত বেশি মদ্যপান করতেন যে তার লিভার নষ্ট হয়ে গিয়েছিল এবং মেসু মারা যান। এমনিতেও তার থাকা বা না থাকাতে আমাদের সংসারে বিশেষ কোনো সাহায্য হতো না। এদিকে আমি যখন বিদ্যালয়ের পড়াশোনা শেষ করলাম তখন মাসি বলেছিলেন আমাকে আর পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই, সেই তো ঘুরে ফিরে আবার শ্বশুরবাড়ি চলে যেতে হবে, তাই বেশি পড়াশোনা করে কোনো লাভ নেই। ওদিকে মাসির ২ মেয়ে রিয়া আর প্রিয়া দুজনেই চাকরি করত। আমি যখন মাসিকে বলেছিলাম যে তাদের মতো আমিও চাকরি করে ২টো টাকা উপার্জন করে সংসারে সাহায্য করতে চাই, তখন মাসি বলেছিলেন আমাকে চাকরি করার কোনো দরকার নেই, আমি বাড়ির কাজ করলে মাসির অনেক সুবিধে হবে। আসলে আমরা বড় হবার পর থেকে মাসি বেশিরভাগ সময় অসুস্থ থাকতেন, তাই আমি একটু বড় হবার পর থেকে সংসারের যাবতীয় কাজকর্ম করতাম। কিন্তু এতে আমার কোনো কষ্ট বা খারাপ লাগা ছিল না, কারণ মাসিকে আমি নিজের মায়ের মতোই শ্রদ্ধা করতাম। কারণ যাই হোক না কেন তিনি আমাকে বড় করে তুলেছিলেন। তাই আমি ওই কথাগুলোর কোনোদিনও খারাপ মনে করিনি যে মাসির ২ মেয়ে চাকরি করে আর আমি সংসারের কাজ করি। আমি তো আনন্দের সঙ্গেই সংসারের সব কাজ সামলে নিতাম। মাসি বলতেন আমি যদি বাইরে চাকরি করতে যাই তাহলে বাড়ির কাজ কে করবে, কারণ মাসি তো অসুস্থ থাকার কারণে বাড়ির কাজকর্ম তেমনভাবে করতে পারতেন না। এভাবেই আরও ২-৩ বছর আমাদের কেটে গেল। এরপর মাসি রিয়া আর প্রিয়ার বিয়ের জন্য পাত্র খোঁজা শুরু করে দিলেন, কারণ তাদের বিয়ের বয়স হয়ে গিয়েছিল। আমার মাসির মেয়েরা দেখতে খুব একটা সুন্দর ছিল না, কিন্তু আমি দেখতে ভীষণ সুন্দরী ছিলাম। তারপর রিয়া দিদির জন্য যখন পাত্র দেখা শুরু হলো তখন একটি ছেলেকে রিয়া দিদির জন্য আমার মাসি পছন্দ করলেন এবং ছেলের বাড়ির লোকেরাও রিয়া দিদিকে পছন্দ করেছিল। তারপর রিয়া দিদির ওই ছেলেটির সঙ্গে বিয়ে হয়ে গেল। বিয়ের পর রিয়া দিদি শ্বশুরবাড়ি চলে গেল। এভাবেই আমার মাসি রিয়া দিদির ১ বছর পরেই প্রিয়ারও বিয়ে দিয়ে দিলেন। প্রিয়াও বিয়ের পর শ্বশুরবাড়ি চলে গেল। এবার বাড়িতে শুধু মাসির ছোট মেয়ে পলি ছিল। এদিকে আমিও যুবতী হয়ে উঠেছিলাম। রিয়া আর প্রিয়ার বিয়ের পর আমাদের সংসারই খুব একটা অসুবিধা হয়নি, কারণ মাসির বাড়িটা দোতলা ছিল, তাই মাসি ওপরের তলার ঘর দ্রুত ভাড়া দিয়েছিলেন। সেখান থেকে যা টাকা আসতো সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে যেত। এভাবে কিছুদিন কেটে যাবার পর মাসি ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়লেন। তিনি তো আর বাড়ির আর কোনো কাজকর্মই করতে পারতেন না। বাড়ির সমস্ত কাজের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ল। মাসি শুধু খাওয়া দাওয়া করে নিজের ঘরে বিশ্রাম নিতেন। ওদিকে মাসির ছোট মেয়ে আর ছেলের দেখাশোনাও আমাকেই করতে হতো। আগে তো মাসি বাইরে থেকে জিনিসপত্র এনে দিতেন এবং আমি রান্না করতাম, কিন্তু মাসি যখন থেকে বাইরে যাওয়া বন্ধ করে দিলেন তখন থেকে বাইরের বাজারঘাটও আমাকেই করতে হতো। মাসি তো বাইরে যেতে পারতেন না, তাই আমাকে বাধ্য হয়ে বাইরের কাজগুলো করতে হতো। আমাদের বাড়ি থেকে অল্প কিছু দূরে ২টো মুদির দোকান ছিল, সেখান থেকে আমি চাল ডাল কিনে আনতাম। আমি যেদিন প্রথম ওই দোকানে গিয়েছিলাম
সেদিন দেখেছিলাম দোকানে একটি খুব সুদর্শন যুবক বসেছিল এবং সেই ছেলেটি কেন জানি না আমাকে মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। আমি তো লজ্জায় তাড়াতাড়ি করে জিনিসপত্র নিয়ে দ্রুত বাড়ি ফিরে এসেছিলাম। এরপর যখনই রান্নাঘরে চাল ডাল শেষ হয়ে যেত তখন আমি সেই দোকান থেকেই চাল ডাল কিনে নিয়ে আসতাম। কিন্তু একটা বিষয় আমি লক্ষ্য করেছিলাম, যখনই আমি ওই ছেলেটির দোকানে জিনিস কিনতে যেতাম ছেলেটি আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকত এবং তার সেই চাহনি আমার মোটেই ভালো লাগতো না। আমি নিজেকে খুব অস্বস্তিতে অনুভব করতাম। তাই আমি ওই দোকানটির উল্টো দিকে যে দোকানটি ছিল সেখানে যাওয়া শুরু করেছিলাম এবং ওই ছেলেটির দোকানে যাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। সেই দিনের পর থেকে আমি আর ওই ছেলেটির দোকান থেকে কোনো জিনিস কিনতাম না। একদিন যখন আমি অন্য দোকানটিতে গিয়েছিলাম তখন সেটি বন্ধ ছিল এবং আমাকে বাধ্য হয়ে সেই ছেলেটির দোকানেই যেতে হয়েছিল যে আমাকে অমনভাবে দেখত। সেদিন যখন আমি ছেলেটির দোকানে গেলাম তখন সে আমাকে দেখা মাত্রই ভীষণ খুশি হয়ে গেল এবং মিষ্টি হেসে বলল, আপনি এতদিন আমার দোকানে আসেননি কেন? আমি আপনাকে এতদিন দেখতে পাইনি। আসলে আপনাকে কিছু বলার ছিল, আমি সেই কথাটার মনের মধ্যে চিপে রাখতে পারছি না। সত্যি বলতে আমি আপনাকে অনেক পছন্দ করি। এর আগে আমি কোনো মেয়েকে এইভাবে দেখিনি। আমি আপনাকে মন থেকে ভীষণভাবে পছন্দ করি। ছেলেটির মুখ থেকে এইসব কথা শোনার পর আমি তাকে বলেছিলাম, আপনার এসব অপ্রয়োজনীয় কথা শোনার মতো সময় আমার কাছে নেই। আর ঠিক এই কারণেই আমি আপনার দোকানে আসা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আজ বাধ্য হয়ে আপনার দোকানে আসতে হলো, কারণ পাশের দোকানটি বন্ধ। আমার কথা শুনে ছেলেটি অত্যন্ত লজ্জা পেয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর জিনিসপত্র কেনার পর যা দাম হয়েছিল আমি তাকে টাকাটা দিলাম। সেই টাকাটা নিয়ে ছেলেটি দোকানের ভেতরে চলে গেল। আমিও তখন চুপচাপ বাড়ি ফিরে এসেছিলাম। ওই দোকানদার যেহেতু আমার দিকে তাকিয়ে থাকত তাই আমার দোকানে যেতে খুব অস্বস্তি লাগত। নিজেরই ভীষণ লজ্জা লাগত। ওই জন্যই আমি ছেলেটির দোকানে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। আমার মাসি তো নিজের মেয়েদের বিয়ের জন্য খুব তাড়াহুড়ো করেছিল, কিন্তু পাড়ার লোকেরা যখন আমার মাসিকে আমার বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করত তখন মাসি তাদের বলতেন যে তিনি নাকি আমার বিয়ে এত তাড়াতাড়ি দেবেন না, যতদিন না আমার জন্য একটি ভালো পাত্র খুঁজে পাচ্ছেন। কিন্তু মাসির ইচ্ছা না থাকলেও আমার জন্য বিয়ের অনেক সম্বন্ধ আসত, কারণ আমি দেখতে যেহেতু অনেক সুন্দরী ছিলাম। আমি এতটাই সুন্দরী ছিলাম যে রাস্তা বেয়ে হেঁটে গেলে সবাই আমার দিকে তাকিয়ে থাকত। কিন্তু আমার মাসি কেন জানি না আমার বিয়েতে খুব একটা আগ্রহী ছিলেন না, যদিও বা আমারও বিয়ে করার তেমন কোনো ইচ্ছা ছিল না। পাড়ার লোকেরা আমার মাসিকে বলতো মাসি যেন আমার বিয়ে দিয়ে দেয়। তারা বলতো আমার এখন বিয়ের বয়স হয়েছে এবং মাসি যদি দেরি করে তাহলে আমার বয়স বাড়ার সাথে সাথে হয়তো আমার জন্য আর কোনো ভালো পাত্র খুঁজে পাওয়া যাবে না। আমার মাসির ইচ্ছা ছিল যে তার 2 মেয়ের একটু ধনী পরিবারে বিয়ে দেবেন, কিন্তু মাসির মেয়েরা দেখতে খুব একটা ভালো ছিল না, তাই মাসির ইচ্ছা না থাকা সত্ত্বেও তাদের সাধারণ ঘরে বিয়ে দিতে হয়েছিল। এদিকে একদিন হঠাৎ করেই রিয়া দুদি তার স্বামীকে নিয়ে আমাদের বাড়িতে এসে হাজির হলো। সে মাসিকে বলল যে সে নাকি তার স্বামীকে নিয়ে মাসির বাড়িতেই থাকবে এবং উপরে যে ঘর দুটো মাসি ভাড়া দিয়েছিলেন সেই ঘরে দিদি থাকতে চাইল। সে বলল ওই ভাড়াটিয়াদের যেন বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়, কারণ দিদি তার স্বামীকে নিয়ে ওই উপরের ঘরেই থাকতে চেয়েছিল। দিদির কথা শুনে মাসি তো ভীষণ অবাক হয়ে গেলেন, কারণ এমনিতেই আমরা অনেক কষ্টে দিন কাটাচ্ছিলাম। তার উপর দিদি আর জামাইবাবুই বাড়িতে থাকলে আমরা আরও বেশি সমস্যায় পড়তাম, কারণ দিদি ও জামাইবাবুই বাড়িতে থাকলে আমাদের উপার্জনের পথটা বন্ধ হয়ে যেত। আর ঠিক সেটাই ঘটল। রিয়া দিদি বলেছিল যে সে উপরের তলায় থেকে মাসিকে ভাড়া দেবে। আমার মাসি তো কোনোদিনও জাননি যে দিদি আর জামাইবাবু এই বাড়িতে থাকুক। মাসি যখন দিদিকে জিজ্ঞাসা করলেন তাদের শ্বশুরবাড়ি ছেড়ে এই বাড়িতে থাকার কারণটা কি, তখন দিদি বলেছিল শ্বশুরবাড়িতে নাকি দিদি আর জামাইবাবুকে কেউ সম্মান করে না, তাদের সঙ্গে নাকি ওই বাড়ির লোক খুব খারাপ ব্যবহার করে, জামাইবাবুকে নাকি কেউ শ্রদ্ধা করে না। এই কারণে দিদি তার শ্বশুরবাড়ি ছেড়ে এই বাড়িতে থাকতে চেয়েছিল। মাসির আর কিছু করার ছিল না, তাই তিনি দিদিকে এই বাড়িতে থাকতে বাধা দিতে পারলেন না। তাই মাসি অপরের ঘরের ভাড়াটিয়াদের বাড়ি ছেড়ে চলে যেতে বললেন এবং দিদি ও জামাইবাবু ওপরের ঘরে থাকতে শুরু করল। আমার জামাইবাবু তো কোনো কাজকর্ম করত না, সে তো সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়াত। দিদি বলেছিল তারা মাস গেলে বাড়ির ভাড়া মাসির হাতে তুলে দেবে, কিন্তু বাড়ির ভাড়া দেওয়া তো দূরের কথা, তারা আমাদের সঙ্গেই খাওয়া দাওয়া করত। বাড়ির ভাড়া যখন আমাদের বন্ধ হয়ে গেল তখন আমাদের তো না খেয়ে দিন কাটানোর মতো পরিস্থিতি হলো। আমাদের যা জমানো টাকা ছিল আমরা সেই টাকাগুলো ভেঙে খেতে শুরু করেছিলাম। এমনকি আমাদের বাড়ির অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমার কাছে যেটুকু জমানো টাকা ছিল সেই টাকা ভেঙে আমাকে চাল ডাল কিনে এনে বাড়ির লোকের মুখে অন্ন তুলে দিতে হয়েছিল। আমার বাড়ির সমস্ত দায়ভার আমার কাঁধে এসে পড়েছিল। বাড়ির অবস্থা যখন খুব খারাপ হতে শুরু করল তখন মাসি আমার দিদিকে বললেন, তোরা তো বাড়ি ভাড়া দিতে চেয়েছিলিস, সেটাও দিস না, তাই আগে যেমন চাকরি করতিস এখন আবার চাকরিতে যোগ দে, না হলে আমাদেরকে না খেয়ে মরতে হবে।
আমার মাসির এই কথা শুনে দিদি মাসির ওপর ভীষণ রেগে গেল। সে বলল, দিদি বাইরে গিয়ে কাজ করবে এটা নাকি জামাইবাবুর একেবারেই পছন্দ নয়। আমাদের এরকম না খেয়ে দিন কাটাতে হচ্ছিল। সেদিন আমরা সারাদিন কিছুই খাইনি। তারপর মাসি উপায় না দেখে আমার হাত ধরে অনেক অনুরোধ করে বললেন, অনন্যা, যেমন করে হোক দুটো খাবারের ব্যবস্থা কর। আমি আর না খেয়ে থাকতে পারছি না। তুই না হয় নিজে জমানো টাকা বের করে আমাদের সবার জন্য খাবারের ব্যবস্থা কর, না হলে আমরা তো না খেয়েই মারা যাব। ওই সময় মাসিকে আমি আর বলতে পারলাম না যে আমার জমানো টাকা তো আমি অনেক আগেই খরচ করে ফেলেছি। মাসি অনেক আশা নিয়ে আমার হাত ধরেছিলেন যাতে আমি দুটো খাবারের ব্যবস্থা করি। আমি মাসিকে মায়ের মতোই ভালোবাসতাম এবং তার খেয়াল রাখতাম, কারণ আমার একটু বড় হবার পরই মাসি আমার বিষয়ে সবকিছু সত্যি কথা আমাকে বলে দিয়েছিলেন। মাসি আমার থেকে কোনো কিছু গোপন করেননি। সেদিন মাসির কথা শুনে আমি একটা থলে হাতে নিয়ে খাবারের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম যে দোকান থেকে আমি জিনিসপত্র কিনে আনি সেখান থেকে না হয় চাল ডাল ধার করে নিয়ে আসব, কিন্তু যখন আমি ওই দোকানে গিয়ে বললাম যে আমি কিছু জিনিস ধারে নেব, তখন সেই দোকানদার আমাদের ধার দিলেন না। তারা বললেন নগদ টাকা ছাড়া কোনো জিনিস আমাকে দেওয়া হবে না। বাধ্য হয়ে আমি ওই ছেলেটির দোকানে গেলাম এবং আমার মনেই বিশ্বাস ছিল যে ওই ছেলেটির দোকানে গিয়ে ধার চাইলে সে আমাকে ধারে জিনিস দিতে রাজি হবে। তাই আমি ওই ছেলেটির দোকানে গিয়ে চাল ডাল ধার করে নিয়ে এসেছিলাম এবং ওই ছেলেটিকে বলেছিলাম আমি 2-1 দিনের মধ্যেই তার টাকা শোধ করে দেব। তখন ওই ছেলেটি আমাকে বলেছিল সে নাকি আমার কাছে কোনো টাকা নেবে না, কারণ সে আমাকে সাহায্য করেছে। কিন্তু আমি তাকে বলেছিলাম আমি কারো কাছে সাহায্য নেব না, আমি 2-1 দিনের মধ্যে আপনার টাকা শোধ করে দেব, কারণ আপনি আমার কেউ নন। আমি কেন একজন অচেনা ছেলের কাছে সাহায্য নেব? ছেলেটি তখন বলেছিল, আমি আপনার ব্যাপারে সবকিছুই জানি। আপনাদের বাড়িতে অনেক সমস্যা চলছে, তাই আমি আপনার একটু সাহায্য করতে চাই। আগের দিন আমি আপনাকে যে কথাটা বলেছিলাম সেই কথার জন্য আপনি আমাকে ভুল বুঝেছিলেন, কিন্তু আমি আপনাকে সত্যিই খুব পছন্দ করি। শুধু তাই নয়, আমি আপনাকে বিয়েও করতে চাই এবং খুব শীঘ্রই আমার বাবা মাকে আপনাদের বাড়িতে পাঠাতে চাই। জানি না কেন, আমি তো ওই ছেলেটাকে পছন্দ করতাম না, কিন্তু মনে মনে তার ব্যাপারে আমিও ভাবতাম এবং তার কথাবার্তা শুনে আমার খুব ভালো লেগেছিল, কারণ ওই ছেলেটি আমার কঠিন সময়ে সাহায্য করেছিল। তার দোকান থেকে জিনিসপত্র নিয়ে আসার পর বাড়িতে এসে আমি তার ব্যাপারেই ভাবতে শুরু করেছিলাম। কোথাও না কোথাও আমার ওই ছেলেটির কথা শুনে বেশ ভালোই লেগেছিল। বাড়িতে এসে তাড়াতাড়ি রান্না করে বাড়ির সবাইকে খেতে দিলাম এবং মাসি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি চাল ডাল কোথা থেকে জোগাড় করেছি। আমি তখন মাসিকে সবকিছু সত্যি কথা বলে দিলাম। তখন মাসি আমাকে বললেন, এভাবে অচেনা ছেলের কাছে সাহায্য নেওয়ার কোনোই দরকার নেই। আমাদের কাছে টাকা পয়সা হলে ওই ছেলেটার ধার শোধ করে দিস। আমি তখন মাসিকে বললাম, মাসি আমাদের কাছে টাকাই বা কোথা থেকে আসবে? আমি যা চাল ডাল নিয়ে এসেছি এতে তো 2-1 দিন চলে যাবে, তারপর আমরা কি করব? মাসি তখন বললেন, তাই তো, আমি তো এই ব্যাপারে ভেবেই দেখিনি। সেই দিন মাসিকে একজন লোক টাকা দিতে এসেছিল। আসলে আমাদের উপরের ঘরে যে লোকটা ভাড়া থাকত, সেই লোকটা তার স্ত্রীকে নিয়ে মাসির উপরের ঘরে আগে ভাড়া থাকত। লোকটা এতটাই সৎ ছিল যে তার 3 মাসের বাকি ভাড়া মাসিকে দিয়ে গেছিল। আমরা তো এই ব্যাপারে ভুলেই গেছিলাম যে ওই লোকটার কাছে আমরা 3 মাসের টাকা পাই। ওই টাকা পাওয়ার পর মাসি আমাকে বললেন আমি যেন ওই দোকানদারের ধার শোধ করে দিয়ে আসি। মাসির কথা মতো সেদিন আমি ওই দোকানদারের কাছে গিয়েছিলাম টাকা শোধ করতে, কিন্তু ওই ছেলেটি আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নিল না। সে বলল, আমি আপনার কাছে কোনো টাকা নিতে পারবো না। আমি মন থেকে আপনার সাহায্য করতে চাই এবং খুব শীঘ্রই আমি আপনাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। আপনাকে আর এই কথা বলে লজ্জা দেব না যে আমি আপনাকে অনেক ভালোবাসি। আমার ভালোবাসা তখনই সার্থক হবে যখন আমি আপনাকে নিজের বাড়ির বউ করে আনতে পারবো।